আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আইসিটি চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় হইতেছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের প্রথম সিকিউ। দ্বিতীয় সিকিউ এর ঘ নাম্বারটাতে একটা ঘাপলা আছে, তো ওটা একটু দেখবো আমরা। আর প্রথম সিকিউটা আমরা শুরু করতেছি এখন। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, একটা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম এটা দেয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেলে, আমাদের দেয়া আছে টোয়াইস এফ 2F, এটা দেয়া আছে। আর বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো হইতেছে 14, মানে এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে দেয়া আছে। এখন বলতেছে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে ক নম্বরে। তো চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক তা বোঝাতে সংখ্যার আগে যোগ বিয়োগ চিহ্ন যুক্ত করা হয়। এই সংখ্যাগুলোকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলে। আর একটু ক্লিয়ার করে দেই যে তুমি 2-এর পরিপূরক বা 1-এর পরিপূরক যে নির্ণয় করতা না, তখন কি করতা? সামনে 0 হলে হচ্ছে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, আর 1 হলে হচ্ছে নেগেটিভ। এরকম তুমি করতা না 2-এর পরিপূরক 1-এর পরিপূরক করার সময়। ঠিক সেইটাই হইতেছে আমাদের এখানে। তুমি এটাও লিখতে পারো, কোনো সংখ্যার বা বাইনারি সংখ্যার সামনে যদি 0 থাকে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, যেটা হইতেছে 1 থাকে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এইভাবে তো এই রকম হচ্ছে আমাদের কনসেপ্টটা। এখানে তুমি লিখে দেবা ধনাত্মক ঋণাত্মক বোঝাতে যোগ বিয়োগ চিহ্ন যুক্ত করা হয়, এই সংখ্যাগুলোকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। তো এখান থেকে খুব সহজে এখানে। তো এখন খ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে আস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। তো আস্কি কোডটা আলফা নিউমেরিক কোডটা হইতে হইলে আমাদেরকে আলফা নিউমেরিক কোডটা আসলে কি সেটা আমাদের জানতে হবে আগে, অথবা সেটা আমাদের আগে লিখতে হবে। তো আলফা নিউমেরিক কোডটা হচ্ছে, এখানে দেখো সাধারণত অক্ষর জেড, এই যে এ থেকে জেড পর্যন্ত, তারপরে দেশে বড় হাতের এ, তারপরে জেড, যেগুলো আমাদের মানে অ্যালফাবেট আছে সেগুলা। অঙ্ক হচ্ছে আমাদের এই যে 09, দেখো কথার মাঝে কিন্তু মিল আছে, অ্যালফাবেট আর হচ্ছে নাম্বার হইতেছে নিউমেরাল এরকম কিছু একটা বলে না। তো অ্যালফাবেট তারপর হচ্ছে নিউমেরিক এরকম দেখো। তো এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু আলফা নিউমেরিকের ইয়েতে পড়ে। তো এখন এইটাতে তুমি এখানে বলবা সাধারণত অক্ষর, এগুলো দিবা। অঙ্ক হইতেছে 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরও কতগুলো বিশেষ চিহ্নের হইতেছে এই চিহ্নগুলো @ আমরা ঢাকা বোর্ডেও কিন্তু দেখছি আলফা নিউমেরিক কোডের এই রিলেটেড আসছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসতে পারে। তো এরকম এই সংখ্যাগুলো ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। তো আলফা নিউমেরিক কোডের সংজ্ঞাটা তুমি আগে দিলা, তারপরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনে হয়তো, এটা এই লাইনে না হয়ে এটা দ্বিতীয় লাইনে দিবা। তারপরে আস্কি কোড রিলেটেড এবং কথা বলবা যে আস্কি কোড হচ্ছে বিশেষভাবে তৈরি একটি 7 বা 8 বিটের কোড, যেখানে প্রয়োজনীয় চিহ্ন অক্ষর বা সংখ্যা যুক্ত করা হয়। এই যে এ থেকে জেড আছে না, তারপরে তুমি যদি আস্কি কোডের যদি এই ইয়েটা খোলো, পৃষ্ঠাটা খোলো, তাহলে দেখতে পারবা হচ্ছে এই এ থেকে জেড পর্যন্ত একটা করে আমাদের সংখ্যা আছে। এই সংখ্যাগুলা একে রিপ্রেজেন্ট করে, এর জন্য একটা সংখ্যা আছে, জেড এর জন্য আছে, ঠিক এইভাবে। তো এখানে বলছে 7 থেকে 8 বিটের কোড, যেখানে প্রয়োজনীয় চিহ্ন অক্ষর বা চিহ্ন যুক্ত করা সম্ভব হলে সম্ভব, ফলে আমরা আস্কিকে একটা আলফা নিউমেরিক কোড বলতে পারি। জাস্ট দ্বিতীয় লাইনে এটা, প্রথম লাইনে এটা লিখবা, দ্বিতীয় লাইনে এটা লিখে দেবে, বাস তোমাদের কাজ শেষ। তো আশা করি বুঝছো। এখন দেন গ নম্বরে যাব। গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো। তো এক্স আসলে কি বলছে দেখো, অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রমটাকে শুধু চাইছে, মানে এই 2Fটাকে আমাদের কি বলছে বাইনারি আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। তো এই যে যেহেতু তোমরা একটু কথাগুলা লিখবা যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম হচ্ছে আমাদের টোয়াইস 2F না, এই টোয়াইস এফ এরকম। এইটা আমি একবারে লিখলাম, তোমরা একটু কথা সাজাই লিখবা। তো এইটাকে কি করতে হবে, বাইনারি আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো বাইনারি আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সহজ টেকনিক হচ্ছে আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করতে পারি। তো ডেসিমালে কনভার্ট করে আমরা 2 দিয়ে ভাগ করে করে বাইনারিতে কনভার্ট করতে পারি, 8 দিয়ে ভাগ করে করে কনভার্ট করতে পারি। আর একটা আমাদের সোজা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে তুমি অক্টাল আর হেক্সাডেসিমাল হচ্ছে সংখ্যা পদ্ধতিতে একটা চার্ট পড়ছো, যে 1 থেকে এই যে অক্টালের ক্ষেত্রে হইতেছে আমাদের 7 পর্যন্ত হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে বাইনারি কোড আছে। যেমন 1-এর জন্য বাইনারি কোড হইতেছে না 0 থেকে 9, 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত। তো এই 1-এর জন্য বাইনারি কোডটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে 001 এরকম না। আবার এই 1-এর ক্ষেত্রে হচ্ছে হেক্সাডেসিমাল কি 1 থেকে আমাদের কি হেক্সাডেসিমাল 16টা না, ABCDEF এরকম আছে না। তো এটার ক্ষেত্রে আবার
4টা আমাদের হইতেছে বিট দরকার হয়। তো এটা হইতেছে একটা মানে 3টা বিটের অক্টাল, আর এটা হচ্ছে আমাদের 4টা বিটের। তো এখন আমরা যে কাজ করতে পারি সেটা হইতেছে এই যে 2 এর জন্য আমাদের কি 2 এর জন্য হচ্ছে এই অক্টালের বেলা হচ্ছে আমাদের কত 0 1 0 2 এর বেলা, আর হেক্সাডেসিমালের বেলা এটা হবে 0 0 1 0, আর এফ এর বেলা এফ হচ্ছে আমাদের কত, এফ এর হইতেছে আমাদের কি বাইনারিতে যদি আমরা কনভার্ট করি, তখন বাইনারিতে কনভার্ট করলে আমাদের চলে আসবে 1 1 1, এই 3-4টা 1 আমাদের চলে আসবে। তো এখন এই টয়েস এফটাকে তুমি বাইনারিতে আগে কনভার্ট করো, বাইনারিতে কনভার্ট করার পরে তুমি অক্টালে কনভার্ট করতে পারবা। তো বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে দেখো বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে আমাদের টয়েস এফ না, তাহলে এই যে জি এর 2 এর জায়গায় এটা বসাই দিবা 0 0 1 0, আর এফ এর জায়গায় এটা বসাই দিবা কত 4টা 1, বাস আমাদের বাইনারি কিন্তু চলে আসলো। কিন্তু আমরা এভাবে করব না, এভাবে তোমার মনে থাকবে না, এই যে এফ এরটা যে বললাম না মনে থাকবে না, তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, কিন্তু আমরা একটা সহজ এখন টেকনিক একটা শিখবো, সেটা হইতেছে আমরা এটাকে আগে ডেসিমালে কনভার্ট করব। তো ডেসিমালে কনভার্ট করতে গেলে আমাদের দেখো, তো যেহেতু আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তো 16 বসাই দিব, গুণন 16 এভাবে বসাই দিব, তো প্লাস আমরা গুণন 16 এভাবে বসাই দিব। তো প্রথমটার ক্ষেত্রে আমরা 0 দিব, তারপরেরটার ক্ষেত্রে হচ্ছে 1 দিব, এইভাবে আস্তে আস্তে আগাই না, 0 1 এভাবে আগাই। তো 2 আছে এখানে, তো এখানে হচ্ছে আমাদের 2 থাকবে। আর এফ এর জন্য আমাদের কত হয়, তো 0 থেকে 9 পর্যন্ত আমাদের তো গেল, তারপরে কি আসে 0 থেকে 9 তো গেল, তারপরে কি আসে এ বি সি ডি ই এফ চলে আসে না। তো এখন 9-এর পর হচ্ছে আমাদের 10 যখন আসবে, তখন হইতেছে 10 হচ্ছে আমাদের এ চলে আসে, 10-এর জায়গায় এ চলে আসে, কারণ ঘুরে ফিরে হচ্ছে ডিজিটগুলো আমাদের সেম আসতেছে না। ঠিক এটার জন্য 11, তো এটার জন্য 12, এটার জন্য 13, এটার জন্য 14, এটার জন্য 15। তো এফের জন্য আমাদের চলে আসতেছে 15। তো এইখানে আমাদের এইটা হবে হচ্ছে 15। তো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু ডেসিমালে কনভার্ট করতে পারলাম। তো ডেসিমালে কনভার্ট করলে দেখো এটা 16 গুণন এটা হচ্ছে 32, প্লাস হইতেছে কত এটা আমাদের এখানে 15 গুণন হচ্ছে 16 টু দিয়ে, তার মানে এইটা 1 হয়ে যাবে, 0 যদি থাকে কোনো কিছুর উপর তো 1 হয়ে যায়। তো এইটা সমান সমান কত হচ্ছে আমাদের 47 চলে আসতেছে। তো এখন এই 47কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 47কে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা হইতেছে 2 দিয়ে ডিভাইড করব শুধু। তো এখানে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তা 23 দুগুণ হচ্ছে 46 হচ্ছে, 46 আমাদের কিন্তু হাতে 1 থাকতেছে, 47 মানে ভাগশেষ 1 থাকতেছে। তো এখন 2 দিয়ে যদি আবার ডিভাইড করি 1, আর এখানে হচ্ছে আমাদের 1, তার মধ্যে 2 × 2 হাতে মানে 11 দুগুণ 22 হইতেছে না, 22 আবার কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে কিন্তু 1 থাকতেছে। তো আবার যদি 2 দিয়ে ডিভাইড করি 5 দুগুণ 10, তা আবার কিন্তু আমাদের দেখো কত থাকতেছে 1 অবশিষ্ট থাকতেছে। তো আবার যদি 2 দিয়ে ডিভাইড করি 2 দুগুণ 4, আবার কিন্তু আমাদের কত 1 অবশিষ্ট থাকতেছে। আবার আচ্ছা 2 দুগুণ 4 না, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 1, 2 × 2 আমাদের 0 থাকতেছে। আবার যেহেতু আমাদের 0 পর্যন্ত ভাগ করতে হবে, 2 দিয়ে যদি ডিভাইড করি 2 শূন্য 0, আমাদের কিন্তু এখন 1 থাকতেছে। তো এখন আমাদের কি করতে হয়, উপর থেকে নিচ থেকে উপরে যাইতে হয়, তাই না? তো নিচ থেকে উপরে গেলে মানে এমএসবি নিচে হচ্ছে আমাদের এমএসবি, আর উপরে হইতেছে আমাদের এলএসবি। তো আমাদের সংখ্যাটা কি হবে 1 0 1 0 4টা হচ্ছে 1 1 2 3 4, দেখো 1 0 এটা। আর এই যে আমাদের কিন্তু এখানে যে আমরা কনভার্ট করছিলাম না এইভাবে, 1-এর জন্য এটা, 2-এর জন্য এটা, এফের জন্য এটা, দেখো 1 0 4টা 1 চলে আসছে, সামনে 2টা ডিজিট হচ্ছে আমাদের এই যে তুমি দিতে পারো, সামনে 2টা 0 দিতে পারো, কারণ সামনে 0 দিলে কোনো সমস্যা নেই, জিরোগুলো আসে ক্যালকুলেটরেও, তোমরা দেখছো সামনে অনেক 0 চলে আসে, তো কত 0 বাড়াও সমস্যা নেই, আমাদের এইটা চলে আসে। তো এইটা হচ্ছে আমাদের কত বাইনারিতে আমরা কনভার্ট করলাম। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর একবার আমাদের কি করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে। তো অক্টালে কনভার্ট করার জন্য আমাদেরকে আচ্ছা 47টাকে আমরা কি করি, এখানে একটা 10 দিই, তার মানে হচ্ছে আমরা এটা ডেসিমালে কনভার্ট করছি। এখন অক্টালে কনভার্ট করার জন্য আচ্ছা এইটুকু তো তোমাদের আলাদা বুঝাইছি না, ওটা একটু সেপারেট করে দিই। ধরো এটুকু কাজ আমাদের নাই, তো আমাদের ধরো এতটুকুর কাজ আমাদের আলাদাভাবে বুঝাইছি, এটুকু তোমাদের লেখা লাগবে না, এটুকু আলাদাভাবে বুঝাইছি। এখন তোমার এগুলাই তোমরা একটু কথা দিয়ে লিখবা। তো এখন 47কে আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো 8 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে 6 × 48, তার 5 × 40 হইতেছে। তো 5 আমাদের চলে আসতেছে, 5 × 40 যদি হয় তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে আমাদের 7, 47 মানে ভাগশেষ থাকতেছে 7। তারপরে আর কি করব, এবার 8 দিয়ে তো আবার ডিভাইড করব না,
8 দিয়ে ডিভাইড করলে আমাদের কি 8 শূন্য শূন্য, কারণ এখানে দেখো 8 অক্ষে 8 হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তো এখানে অবশিষ্ট থাকতেছে হচ্ছে 5। তো যেহেতু শূন্য পর্যন্ত এসেই গেছে, তো আমাদের আর কিন্তু করার নাই। তো আমাদের উপর থেকে আবার নিচে যাইতে, নিচ থেকে আবার উপরে যাইতে হবে, মানে এই যে এরকম এমএসবি থেকে হচ্ছে এলএসবি করতে হবে। তো এগুলো বারবার লেখার দরকার নেই। তো আমাদের চলে আসতেছে 57। তো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম, হইতেছে অক্টালেও পেয়ে গেলাম, আবার হচ্ছে বাইনারিতেও পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, 47 যেহেতু আমাদের, এখানে একটু কথাই লিখে দেবা, 47কে আমরা কনভার্ট করে পাইলাম হইতেছে 1 0 1 2 3 4, চারটা এটা পাইছি। তো এটা সমান সমান হইতেছে আমাদের 57, আর হইতেছে আমাদের অক্টালে হইতেছে এইটা। তো এটাতে কনভার্ট করতে বলছিল, জাস্ট এটা হইতেছে আমাদের অ্যান্সার। আর তোমরা যদি হইতেছে এভাবে করতে চাও তাহলে এভাবেও করতে পারো। 1 এর জন্য মনে রাখবা এটা, 2 এর জন্য এটা মনে রাখবা, 3 এর জন্য করবা। আর অক্টালে যখন করতে যাবা না, তোমাকে বাইনারি করতে হবে আগে। তুমি আগে বাইনারি করবা, এই টয়েস অফ হেক্সাডেসিমাল থেকে বাইনারি করবা। তখন কি করবা, 3টা বিট করে নিবা। এই যে 3টা বিট নিছো, এখান থেকে 3টা বিট নিবা, এখান থেকে হচ্ছে আরেকটা বিট বাড়াই দিয়ে 3টা বিট নিবা। তো 0 এর জন্য 0 হয়। তো আমাদের মেইনলি এই 3টাকে নিয়ে কাজ, এই 3টা। তো 101 এর জন্য একটা কোড আছে, 101 সমান সমান 5, তারপর হচ্ছে 311 সমান সমান 7, বাস 5 আর 7 এখানে বসাই দিলা, আর উপর সামনে তো 0, এটার কোনো ভ্যালু নেই। এভাবে কিন্তু তোমাকে অক্টালে কনভার্ট করতে হয়। তো এই পদ্ধতিটা সবার মানে ভালো নাও লাগতে পারে, তুমি এভাবে শর্টকাটে করতে পারো, যেহেতু সিকিউ আসছে। আর এমসিকিউ আসলে তোমরা এরকম করে চিন্তা করতে পারো। এখন ঘ নম্বর কোয়েশ্চেনে বলতেছে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির যোগ ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এক্স এর পরীক্ষা কি বলছে, পরীক্ষা দুটি না, একটা হলো যে একাদশ শ্রেণী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল এত, আর পরীক্ষায় তার মেধাক্রম ছিল হচ্ছে এত। আচ্ছা, মেধাক্রম দুটি, ঠিক আছে, পরীক্ষার মেধাক্রম দুটি হয়তো ফলাফল পার্থক্য যোগে ফেল, তার মানে 2 এর পরিপূরকে আমাদের করতে হবে। তো এখন 2 এর পরিপূরকে করতে গেলে আমাদের দেখো, আমি কিন্তু তোমাদের শুধু ম্যাথেই করাইতেছি, কথাগুলো লিখতেছি না, তোমরা একটু কথাগুলো সাজাই লিখবা, কারণ বোঝানোর জন্য আমি করতেছি। আমরা গোয়া হতে কি পাইলাম, এই টয়েস এফ, এই 16, এইটাকে আমরা কত পাইলাম আমরা, যেহেতু বলছে দুটি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে কোনটা বড় কোনটা ছোট আমাদেরকে দেখতে হবে। তো এইটা সমান সমান আমরা ইয়াতে পাইলাম হইতেছে কত, টয়েস এফ এটা পাইছি না 47, এটা আমাদের হেক্সাডেসিমালে ডেসিমালে পাইছি হইতেছে আমাদের 47 পাইছি, 47। তো বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম ছিল হইতেছে 14, এটা হইতেছে আমাদের এইটা 14 8। তো এইটা সমান সমান, আর এই যে 47টাকে কিন্তু আমরা কি পাইছি, 47টাকে কি করছি, বাইনারিতে কনভার্ট করছি না, 1 0 2 4, চারটা 1। তো এটা আমরা লিখে নিব এখানে 1 0 1 2 3 4। কেন লিখলাম, এটা লেখার কারণ হইতেছে আমাদের যেহেতু 2 এর পরিপূরকে আমাদের যোগ করতে হবে, সেই জন্য হচ্ছে আমাদের বাইনারি কনভার্ট করতে হবে। কিন্তু এই 14টার আমরা কি পাইছি, আগেরটাতে 14টার হইতেছে আমরা কি পাইছি, কিছুই তো পাইনি মনে হয়। আচ্ছা, 14টাকে নিয়ে আমরা কাজই করিনি, তো 14টাকে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। 14টাকে আমাদের এখন বাইনারিতে কনভার্ট করতে হবে। তো তুমি একেবারে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার বা করতে পারো, যেহেতু সিকিউ আসছে, ক্যালকুলেটর দিয়ে না করেই ভালো। তুমি একটু এখানে সাজায় ডেসিমালে যাইতে পারো, ডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে যাবা, অথবা 1 এর জন্য যে কোডটা আছে, তারপরে হইতেছে 4 এর জন্য যে কোডটা আছে, সেগুলো লিখে লিখেও করতে পারো। তো আমরা ডেসিমাল দিয়েই করতেছি। তো এখন দেখো, যেহেতু 2টা সংখ্যা আছে, তো গুণন 8 আমরা এভাবে লিখবো, প্লাস হইতেছে গুণন 8 এভাবে লিখবো। তো প্রথমটাতে 0 পাওয়ার দিব, তারপর একটা 1, এদিকে যত বাড়বে 0 1 2 3 এভাবে যাইতে থাকবে। দশমিক আসলে আমরা দশমিকের বেলায় দেখবো, তখন মাইনাসও পাওয়ার আসে। তো এটা বাদ, আপাতত আমাদের এটা নিয়েই কাজ করতে হচ্ছে। তো এখন আমাদের 4 বসাইতে হবে এখানে, আর 1 বসাইতে হবে এখানে। তো এখানে 8 ওকে 8, আর এখানে হচ্ছে 8 টু দি পাওয়ার 0, তার মানে 1 হচ্ছে 8 আর 4 হচ্ছে আমাদের 12 চলে আসতেছে। এইটা হইতেছে আমাদের ডেসিমালে কনভার্ট করলাম। তো এখন দেখো, খুব সহজেই তুমি বুঝতে পারতেছো, এখানে 47, এখানে আমাদের 12 আছে, তার মানে বড় হচ্ছে 47, 12 হইতেছে আমাদের ছোট। তার মানে এই যে আমাদের এই ছোটোটাকেই 2 এর পরিপূরকে কনভার্ট করতে হবে। তো এখন 12টাকে হচ্ছে আমাদের কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 6 দুগুণ 12, এটা হচ্ছে আমাদের 0 চলে আসতেছে, অবশিষ্ট কিন্তু 0 থাকতেছে। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 দুগুণ 6, অবশিষ্ট কত থাকতেছে, 0 থাকতেছে। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 অক্ষে 2, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, 1 থাকতেছে। তারপরে 2 দিয়ে যদি ডিভাইড করি, 2 শূন্য 0, অবশিষ্ট থাকতেছে আমাদের হচ্ছে 1। তো আমাদের এখন এই যে 12 10
এইটার হইতেছে আমাদের কত বাইনারি হবে হইতেছে 0, উপর থেকে নিচ থেকে হচ্ছে উপরে যাবে না, তো 1 1 0 0। তো এইটা আমাদের চলে আসলো। তো এখন দেখো আমাদের কিন্তু এখানে কয়টা বিট আছে আমাদের। আচ্ছা, 2-এর পরিপূরকে আমাদের যখন যোগ করতে হবে তখন দেখো আমাদের এখানে বিট আছে হচ্ছে 1 2 3 4 5 6টা বিট আছে, আর এখানে 1 2 3 4। তো এখানে 6টা আছে, 4টা আছে। তো আমরা জানি 4 বিটের নিয়ে কাজ করতে পারি আমরা। 2-এর পরিপূরকের ক্ষেত্রে হচ্ছে আমাদের 8 বিট নিয়ে কাজ করতে পারি, 4 বিট নিয়ে কাজ করতে পারি, 16 বিট নিয়ে কাজ করতে পারি, মানে এইভাবে গুণিত হারে। তারপর 32 বিট, এভাবে যত বড় সংখ্যা হবে তত বিটগুলা আমাদের রেজিস্টার, তত বিটের রেজিস্টার আমাদের লাগবে। তো এখন যেহেতু দেখো এটা হচ্ছে আমাদের 6 বিট, এটা হচ্ছে আমাদের কত 4 বিট। তো এখন আমরা তো 6 নিয়ে কাজ করতে পারি না, আর এখানে 4 যদি থাকে, এটাও যদি 4 থাকতো তাহলে দুইটা 4 দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এটা 6 আছে, এটা 4 আছে। তো এটার সামনে কিন্তু আমরা 4টা শূন্য দিয়ে কিন্তু আমরা এইটাকে 8 বিট বানাইতে পারি। আচ্ছা, এইটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? আচ্ছা, এটাও তো এখানে করলাম না, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 1 2 3 4, 4টা শূন্য দিলাম, 1 1 0 0। বাস, এটা কি আমাদের হয়ে গেল না? এটা এটা আর আমাদের কিন্তু না, জিরো করলেও তো ভ্যালু নেই সামনে, তো আমরা এটাকে, আর এটার সামনে কিন্তু আমরা দুইটা জিরো বাড়াই দিতে পারি। তো 0 0 1 0 1 1 1 1। তো এগুলা আমরা দুইটা বাড়াই দিলাম। তো আমাদের কিন্তু এখন 8 বিটের রেজিস্টার আমাদের কাজে লাগতেছে। তো এখন দেখো আমাদের যে কাজ করতে হবে, 2-এর পরিপূরক করতে গেলে যেটা ছোট সেটাকেই হইতেছে আমাদের করতে হয়, যে মানে 2-এর পরিপূরক করতে হয়। তো আমরা 1-এর পরিপূরক করব প্রথমে এটাকে। তো 1-এর পরিপূরক করলে হচ্ছে আমাদের কত, 12টাকে কত পাইলাম, কই গেল 12, 12টাকে এই যে আমাদের জিরো জিরোগুলাকে কী করতে হবে, জিরোগুলাকে 1 আর 1গুলাকে 0-তে কনভার্ট করতে হবে। তো আমাদের প্রথমে 4টা 1 চলে আসবে। তো 1 2 3 4, 4টা 1 চলে আসলো না, আর তারপরে 1 1কে 0 0 হবে 0 0, তারপরে 0 0 হবে হচ্ছে 1 1। তো এটা চলে আসলো। আবার 1-এর পরিপূরককে আবার এইটাকে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। 2-এর পরিপূরক করে তাহলে কি হবে, জাস্ট আমাদের +1 হয়ে যাবে। এটার সাথে +1 করলে হচ্ছে 1 1 যোগ করলে হচ্ছে আমাদের এই যে 1 0 আসে না, তো 0 বসাই দেবো, হাতে 1। আবার এখানে আমাদের 1 0 আসতেছে, হাতে হইতেছে আমাদের কত, 1 0 করলে হচ্ছে আমাদের 1 1 করলে 0 হয়ে যাচ্ছে, হাতে 1 চলে আসতেছে না, তো 1 এখানে থাকলো, 3টা ডিজিট গেল, 3টা গেল। তো আমাদের 0, বাকিগুলো আমাদের কিন্তু ঠিক থাকবে, আর কোনো ইফেক্ট পড়বে না। 2 3 4, তাহলে হচ্ছে 4টা 1 0 1 0। আশা করছি ঠিক আছে, 1 1 0, তাহলে 1 এখানে হাতে 1 থাকবে, 1 1 0 হাতে 1, এখানে একটা বসে যাবে, তার বাকিগুলো আমাদের ঠিক থাকবে। তো এইটা হইতেছে আমাদের 2-এর পরিপূরক করলাম আমরা। তো এখন আমাদের কি করতে হবে, পার্থক্যটা বের করতে হবে 2-এর পরিপূরকের মাধ্যমে। পার্থক্য তাহলে হবে, তাহলে পার্থক্যটা হবে, যেহেতু বড় হইতেছে আমাদের কত কি 47, এইটা না, তো এইটাকে আমরা আগে লিখবো 0 0 1 0 1 2 3 4। তো 4টা লিখলাম, তারপরে এইটাকে লিখবো 1 1 1 1, 4টা 1 হয়ে গেল, 0 1 0 0। তো এটা আমাদের হয়ে গেল না। এখন আমরা এটাকে যোগ করে দিব, 1 আর এখানে 1 চলে আসতেছে, 1 চলে আসতেছে, 1 1 0 চলে আসতেছে, হাতে 1 1 1 0 চলে আসতেছে, হাতে 1 1 1 0 চলে আসতেছে। এখানে হচ্ছে 1 1 আর একটা 1 আছে না হাতে, তো আমাদের 3টা 1 এরকম করে হচ্ছে যোগ করলে হচ্ছে কি চলে আসবে, 1 1 চলে আসবে। 2টা করলে হচ্ছে 1 0 চলে আসতো, 1 1 চলে আসবে। তো আমাদের 3টা 1 হইলে তো একটা আমাদের এখানে 1 বসবে, আর একটা হাতে একটা 1 থাকে না, এই 1টা এখানে এসে বসবে। তো 1 আর 1 যোগ করে হচ্ছে আমাদের 0 হবে, হাতে 1 থাকে, এই 1টা এখানে যোগ হয়ে যাবে, 1 1 যোগ করে হচ্ছে 1 0 হয়ে যাবে। তো আবার আমাদের একটা ওভারফ্লো আসতেছে। আশা করি বুঝছো কীরকম। এই যে 1 বসাইলাম, 1 বসাইলাম, তো 1 1 চেক করে 0 চলে আসলো, এখানে হাতে 1, এই 1 এখানে যোগ হয়ে গেল, আবার এখানে 1 চলে আসলো, 1 যোগ হয়ে গেলো, কিন্তু এখানে আবার এখানে 1 আছে, এখানে 1 আছে, হাতে একটা 1 আছে, তো 3টা 1 যোগ করে 1 1 আসলো। তো সেই 1 বসাই দিলাম, আর হাতে যে 1টা আসলো সেটা এখানে এসে যোগ করে এটা হয়ে গেল, আবার হাতে 1, আবার এভাবে আমাদের 1 0 চলে আসলো। তো পার্থক্যটা আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। কিন্তু আমাদের এখানে বলে দিতে হবে যে এই যে তুমি যে এই যে একটা বিট যে হচ্ছে পাইছো, এইটা হইতে ওভারফ্লো হয়েছে, যেহেতু 9 বিট আসছে, তুমি তো 8 বিট নিয়ে কাজ করছো, তোমার 9 বিট আসছে, যেহেতু একটা এখানে লিখে দেবা, একটা বিট ওভারফ্লো হয়েছে, তাই এটাকে বাদ দিয়ে পাই, এটাকে বাদ দিয়ে পাই এভাবে লিখবা। তো এটাকে বাদ দিলে হইতেছে আমাদের কত, 0 0
1000011। তো এইটা হইতেছে আমরা পাইতেছি। তো পার্থক্য হইতেছে আমাদের এইটা। এটাকে তোমরা এখন কি করতে পারো, এটাকে তোমরা ক্যালকুলেটরে ডেসিমালেও কনভার্ট করতে পারো, যেহেতু পার্থক্য হয়েছে এভাবেও রাখতে পারো। তো এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করলে 35 হবে, আর এভাবে রেখে দিতে পারো, যেহেতু পার্থক্য হয়েছে তাতেই আশা করছি ফুল নাম্বার পাবা। তো আশা করি বুঝছো। এই সৃজনশীলটা আমরা এখন নেক্সটে যাব। তো তোমরা যদি হইতেছে আমাদের এই যে উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়ের সিকিউ সলিউশন পেতে চাও, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ইউটিউবে প্লেলিস্ট পেয়ে যাবা। কিছু অধ্যায় আছে ফ্রি, আর কিছু অধ্যায় আছে হচ্ছে আমাদের পেইড। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, তার অন্তরীকরণ, এগুলো হতেছে ফ্রি। তারপর হচ্ছে জটিল সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, এগুলা আমাদের ফ্রি। তো তোমরা দেখতে পারো ফ্রি প্লে লিস্টগুলো, সবগুলা ডিটেলসে বোঝানো হয়েছে। আশা করছি তোমরা অনেক এনজয় করবা, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলো পেতে চাও তাহলে হইতেছে পুরা সবগুলা, এই যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে যেগুলো পেইড আছে সেগুলা আমাদের পড়তেছে 340 টাকা। কিন্তু তোমরা যদি একসাথে যদি সবগুলা নিতে চাও তাহলে হইতেছে তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে, আর তোমাকে আলাদা আলাদা গ্রুপে জয়েন করতে হবে। কিন্তু কারণ এখানে আলাদা আলাদা গ্রুপেই হইতেছে আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে, তো যার কারণে তোমাদের হইতেছে সিকোয়েন্স নষ্ট হবে না। জাস্ট আমাদের একটা গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে এগুলা পাবা, তোমাদের সিকোয়েন্স ঠিক থাকবে, সুন্দরভাবে গোছানো পাবা লেকচারগুলো। তো এভাবে তোমাদেরকে সবগুলো গ্রুপে জয়েন করায় দেওয়া হবে তোমরা যদি 250 টাকা পেমেন্ট করো। আর যদি আলাদা আলাদা একটা, ধরো আজকে একটা চ্যাপ্টার নিবা, এক মাস পরে আরেকটা চ্যাপ্টার নিবা, তো এইভাবে করলে হইতেছে তোমার বেশি পড়বে, খরচ পড়বে 340 টাকা এরকম করে হচ্ছে। আর একবারে নিলে হইতেছে 250 টাকা। তো তোমরা এখানে সেন্ড মানি করে মেসেজ করতে পারো। আর যদি কারো সমস্যা থাকে এটাতেও, তাহলে হইতেছে পেজে মেসেজ করতে পারো, তাদের জন্য কিছুটা আরও ছাড়ের ব্যবস্থা করা হবে যদি তোমাদের একান্ত খুব সমস্যাই থেকে থাকে। তো এখন হইতেছে আর একটা সিকিউ আসলাম। তো এইটা হচ্ছে আমাদের ভালো হচ্ছে, এই ঘ নাম্বারটাতে একটু সমস্যা আছে, তো আমরা যেভাবে বলছে সেভাবেই আমরা সলিউশন করব। তো অনেকে অনেক করতে পারো, কিন্তু আমার যেটা সঠিক মনে হয়েছে, আসলে যেভাবে বলছে আমি চেষ্টা করব এইভাবেই সলিউশন করার। তো শুরু করতেছি। দেখো কি বলছে, পাশের চিত্রটি লক্ষ্য করো। আচ্ছা, এই চিত্রটা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এটা হচ্ছে আমাদের একটা কি লজিক ফাংশনের হইতেছে যে ডায়াগ্রাম আঁকাইছে, সেটা হইতেছে আমার ডায়াগ্রাম। তারপরে কি বলছে ক নম্বরে, এনকোডার কাকে বলে? খুবই ইজি। এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। খুবই সহজ। আমরা তো আমাদের ভাষা তো আর কম্পিউটার বুঝবে না, সেটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য একটা এনকোডার লাগবে। আর কম্পিউটার ভাষাকে আবার আমাদের ভাষায় রূপান্তর করতে কি ডেকোডার লাগে না? তো এগুলো আমরা পড়ছি। তারপরে কি বলছে, ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ব্যাখ্যা করো। তো ডি মর্গানের উপপাদ্য তোমরা জানো। ডি মর্গানের উপপাদ্য হইতেছে, যদি এরকম যদি থাকতো, এই যে এ বি এরকম যদি থাকতো, তাহলে এইটা হচ্ছে আমাদের কত, এ অর এ কমপ্লিমেন্ট প্লাস হইতেছে আমাদের বি কমপ্লিমেন্ট, এভাবে আমরা লিখতে পারতাম। আবার যদি এ অর বি কমপ্লিমেন্ট এভাবে থাকতো, তাহলে হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে বি কমপ্লিমেন্ট, সেটাই এখানে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। দেখো আচ্ছা, এখানে তো ভুল হয়েছে মনে হয়, এ বি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে আমাদের কমপ্লিমেন্টগুলো দেওয়া হয়নি, তো এইটা এইভাবে হয়তো। তো এইভাবে দেখো, ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান বীজগণিতের উপর দুটি প্রয়োজনীয় সূত্র দেন। সূত্র দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলে। বাস এটুকু তো তোমরা পারবা। তারপর উপপাদ্য দুটি সংজ্ঞায়িত করলেই বোঝা যাবে যে উপপাদ্যদের যৌক্তিক যোগ ও গুণের মধ্যে বিনিময় সাধন করে। জাস্ট খুবই সহজ, এই কোশ্চেন থেকে এটা লিখে দিবা। প্রথম উপপাদ্যটা এভাবে লিখবা, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। এই যে তার মানে আমরা প্রথমটা লিখছি হচ্ছে এইটা হইতেছে আমাদের প্রথম, আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয়। এটা আমাদের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। বলছে কি, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। এই যৌক্তিক যোগ এ অর বি হইতেছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের, এই যে প্রত্যেক চলকের, এ আর বি চলক না, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। এই প্রত্যেক চলক হইতেছে এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট, এইটার হইতেছে যৌক্তিক গুণফলের সমান। এই এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট আমরা করছি। ঠিক এইটাই হচ্ছে আমাদের প্রথম। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট হলো, এই যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণফল। যৌক্তিক গুণফল হচ্ছে এ বি, এ আর বি হইতেছে দুইটা চলক না, এ বি হইতেছে যৌক্তিক গুণফল। যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট, এই যে এ বি কমপ্লিমেন্ট হলো চলকের, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট মানে এ এর কমপ্লিমেন্ট অর বি এর কমপ্লিমেন্ট, এইটার সমান।
তো আমরা এটা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে তুমি বলতে পারো, এই সূত্রগুলো থেকে দেখো, তাহলে সূত্র থেকেই দেখা যাচ্ছে এখানে যৌক্তিক যোগে ও যৌক্তিক গুণফলের মধ্যে বিনিময় সাধিত হয়েছে। দেখো যৌক্তিক যোগ, এখানে যৌক্তিক গুণ করছো, যৌক্তিক যোগ পেয়ে গেছো, যৌক্তিক যোগ করছো, যৌক্তিক গুণ পাইছো। তো এখান থেকে বলে দিতে পারো এটা। তো আশা করি বুঝছো। দেন আমাদের গ নম্বরে বলতেছে উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই চিত্রটাকে আমাদের কিন্তু ভালোভাবে এখানে আঁকাইতে হবে। তো আমি আঁকাবো না, আশা করছি তোমরা এগুলো চিত্র আঁকানো জানো। আমি এই চিত্রটাকেই কপি করে তোমাদেরকে বুঝাবো কিভাবে এটাকে লজিক সমীকরণ নির্ণয় করব এখান থেকে। ধরো এই যে আমাদের চিত্রটা আমরা বড় করে আঁকাইলাম। তো এখন আমাদের লজিক সমীকরণ নির্ণয় করতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তুমি এখানে চিন্তা করো, যাইতে এখানে কি হয়েছে, নট গেটের মাধ্যমে কমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা হইতেছে আমাদের কমপ্লিমেন্ট। তারপরে তুমি এখন বি চিন্তা করো, বি এখানে যাইতে এখানে কি হয়েছে, বি কমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এইভাবে যতটা সম্ভব তুমি এখানে দিবা। সির কথা চিন্তা করো, সি এখানে গেছে, আবার কিন্তু চলে আসছে। তার মানে এই আউটপুটটা কি হবে, এটা একটা কি গেট, এটা একটা অর গেট না? তো এখানে চলে আসছে, আবার সি, তার মানে কি হবে, অর সি এরকম চলে আসবে না? এইটা দেখো, এখান থেকে চলে আসছে, সি গেছে, অর সি এখানে হয়ে গেল। তো আমাদের এই দিকের কাজটা একটু শেষ হয়ে গেল। তো এখন আবার তুমি এখান থেকে দেখো, এখানে আবার কি গেছে, অর সি, এইটা এদিক দিয়ে এখানে ঢুকছে, অর সি ঢুকছে। আবার এই যে বি এখানে কমপ্লিমেন্ট হয়ে গেছে না, বি কমপ্লিমেন্ট ঢুকছে। তার মানে আবার এটা কি অ্যান্ড গেট না? অ্যান্ড গেটের মাধ্যমে তাহলে আমাদের কি এটা গুণের কাজ করে, যৌক্তিক গুণের কাজ করে। তার মানে এখানে ইনপুট একটা ঢুকছে, অর সি ইনপুট একটা ঢুকছে, আরেকটা কি ঢুকলো, আমাদের গুণ হবে বি কমপ্লিমেন্ট। এখানে আমাদের বি কমপ্লিমেন্ট এভাবে ঢুকলো। দেখো আমাদের এখানে এইটা অর সি ঢুকলো, আর এখানে বি কমপ্লিমেন্ট ঢুকলো। তার মানে এইটার আউটপুটটা আমাদের এই যে এইটা, এখানে যে আউটপুট আমরা পাইলাম এইটার আমাদের এইটা হচ্ছে, আর এখানে যে আউটপুট পাইলাম এটা তো এটা, আর এখানে হইতেছে আমাদের এইটা, এখানে হচ্ছে এটা। তো এগুলো পেয়ে গেলাম। তো এখন আবার এইটা এদিক দিয়ে যায় এদিক দিয়ে ঢুকছে। তো এদিক দিয়ে ঢোকার কারণে এটা তো এখানে থাকবে, আর এখানে হইতেছে আবার কমপ্লিমেন্ট ঢুকছে। তার মানে এটা অর গেট, এটা অর গেট না, জাস্ট অর হয়ে যাবে। তো এখানকার যে আমাদের আউটপুটটা সেটা হবে হইতেছে কমপ্লিমেন্ট প্লাস মানে অর, এই যে এইটা অর সি, তারপরে হচ্ছে বি কমপ্লিমেন্ট। আশা করি বুঝছো। এখান থেকে একটা তোমার আউটপুট এখানে যায়, এখানে ইনপুট হয়েছে। তো এইটা আমাদের হয়ে গেল, আর এখানে কমপ্লিমেন্ট একটা হয়েছে। তো কমপ্লিমেন্ট অর হইতেছে আমাদের এইটা। তো আরেকটু চিত্র যদি বড় হইতো তাহলে খুব সুবিধা হইতো আমাদের। এইটা হয়ে গেল না? তো এখন আমাদের এক্সটা কি হবে? এক্সটা তুমি দেখো সবগুলা কিন্তু আসছে, এদিকে নিচের আর আমাদের কাহিনী নাই, এগুলো হইতেছে আমাদের বাদ। এইভাবে নিচের আমাদের কাহিনীটা গেল। এখন এই কাহিনী যদি শেষ হয়, তার মানে একটাই গেছে, একটাই আমাদের দুইটা ইনপুট হয়েছে। তার মানে একটা আমাদের ইনপুটেই মানে দুইবার ঢুকছে, দুইবার দিয়ে দিছি আমরা, এই যে এইটা দিয়ে এই লাইনেই গেছে। তাহলে কি হবে, এটাকে আমাদের কি করছে, ন্যান্ড গেট করছে। ন্যান্ড গেট করলে কি হয়, এইটা আমাদের উপরে এরকম হবে যে কমপ্লিমেন্ট অর অর সি, দেন হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটাকে ন্যান্ড করতে হবে। তো এখন আমাদের আউটপুটটা কিন্তু এটা পেয়ে গেলাম না, এটা হচ্ছে ন্যান্ড গেট না? তুমি একটা ইনপুটকেই দুইবার দিয়ে হচ্ছে ন্যান্ড করছো। আশা করছি তোমরা এগুলো জানো, এই যে গেটের যে সরলীকরণ সেখানে তোমরা শিখছো যে একটা ইনপুটকে আমাদের দুইবার দিয়ে কিভাবে করতে হয়, জাস্ট এটা ন্যান্ড হয়ে গেল। তো এইটা যখন হইলো, তো আমাদের কি বলছে, লজিক সমীকরণ নির্ণয় করো। তো আমাদের লজিক সমীকরণ তো বেড়ে গেল। তো এক্সের জন্য তো এক্স সমান সমান আমরা এটাকে এভাবে লিখতে পারি, কমপ্লিমেন্ট অর অর সি বি কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের বাস, এইটা আমাদের লজিক সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এটাই হইতেছে অ্যান্সার। তো আশা করছি তোমরা একটু সুন্দরভাবে এগুলো গেটগুলো আঁকায়, আমি হচ্ছে একটু ঘিচিমিচি হয়েছে, আরও বড় করে দরকার হয় পেন্সিল দিয়ে আঁকায় এভাবে চিহ্নিত করবা। তো আশা করি বুঝছো। এখন নেক্সটে আমরা যাব। তো নেক্সটে কি বলতেছে, উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে, তার মানে যে ইনপুটগুলো দিছো সবে আমাদের ঠিক থাকবে, আবার প্রাপ্ত আউটপুট, তার মানে আউটপুট যেটা এক্স আসবে সেটা আমাদের অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি না তার লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। তার মানে কি, আমাদের কি একটা মাত্র গেট দ্বারা কি করা যাবে না, সার্বজনীন গেট দ্বারা কি করা যায় না, ন্যান্ড গেট, তারপরে হইতেছে এই যে নর গেট, এগুলা দিয়ে কিন্তু আমাদের কিন্তু করা যায়। তো ন্যান্ড আর নর হইতেছে সার্বজনীন গেট, এগুলা দিয়ে কিন্তু আমাদের প্রতিস্থাপন করা যাবে। তো আমাদের এক্সের যে ভ্যালুটা পাইছি, এখানে কি বলছে, উদ্দীপকে বর্তনীটি প্রদত্ত ইনপুট। তো এখন দেখো, প্রদত্ত ইনপুট আর প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে,
তার মানে যে আমাদের ইনপুটগুলো তো এখানে ঠিকই আছে, আর আউটপুটটা যেটা বের হয়েছে সে আউটপুটটাও আমাদের ঠিক থাকবে। মানে আমরা গ নাম্বার থেকে হইতেছে এক্সের যে ভ্যালুটা পাইছি সেটা আমাদের এখানে ঠিক থাকবে। তো এখানে গ হতে প্রাপ্ত আমরা এখানে লিখে দিব, গ হতে প্রাপ্ত এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু আমাদের হবে এটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি, বাস এক্সটা আমরা এটা পাইছি না। তো এটাকে আমাদের এখন কি করতে হবে, সরলীকরণ করতে হবে, মানে এটাকে আমাদের যত কমানো যায় কমাইতে হবে। তারপরে কি করতে হবে, অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি না, তা মানে একটা গেট দিয়ে আমাদের প্রতিস্থাপন। তো এটার জন্য আমাদের কি করতে হয়, সরল করতে হয় না। তো এখন আমাদের এখানে দেখো এটাকে সরল করব। তো সরল করার জন্য এটাকে আমাদের ডি মর্গানের উপপাদ্য ইউজ করতে হবে। তো এই যে খ নম্বরেই আমরা ডি মর্গানের উপপাদ্য দেখছিলাম যে যদি আমাদের এরকম থাকতে এ বি কমপ্লিমেন্ট থাকতো তাহলে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, আবার এ অর বি কমপ্লিমেন্ট যদি আমাদের থাকতো তাহলে হইতেছে এ এ কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে আমাদের অ্যান্ড বি কমপ্লিমেন্ট এরকম হয়তো। তো এখন এইটা আমরা করব, তখন এই কমপ্লিমেন্টকে তুমি এক্স ধরো আর এই পুরাটাকে ওয়াই ধরো। এটাকে যদি এক্স ধরো, এটাকে যদি আমাদের পুরাটাকে ওয়াই ধরো, তাহলে কি হবে, এক্স কমপ্লিমেন্ট প্লাস হইতেছে আমাদের ওয়াই কমপ্লিমেন্ট এরকম হবে, এক্স কমপ্লিমেন্ট ইন্টু হইতেছে ওয়াই কমপ্লিমেন্ট এরকম হবে না। জাস্ট আমরা এখন এটা তো আমি বোঝানোর জন্য বোঝাইছি। এখন দেখো, এখন এই পুরাটাকে এটাকে এক্স ধরলে হইতেছে এ কমপ্লিমেন্ট তার উপর আবার কমপ্লিমেন্ট প্লাস আবার এই পুরাটাকে ওয়াই ধরছো না, এটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে এ অর সি, এটা ইন্টু হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট পুরাটাকে আবার কমপ্লিমেন্ট। তার মানে এটা হয়ে গেল এক্স কমপ্লিমেন্ট অ্যান্ড হইতেছে ওয়াই কমপ্লিমেন্ট। তো এখন আমাদের এখানে ডি মর্গানের এখানে উপপাদ্য যদি ইউজ করে দেই তাহলে দেখো এটাকে তো আমাদের এ কমপ্লিমেন্ট উপরে কমপ্লিমেন্ট আছে, তো এখানে এ চলে আসলো, দুইটা কমপ্লিমেন্ট মিলে শুধু এ হয়ে যাবে। তো অর আর এইটাকে যদি আমরা করে দেই তাহলে এ অর সি কমপ্লিমেন্ট এভাবে চলে আসলো, অর বি কমপ্লিমেন্ট বি এরকম চলে আসলো। তো দেখো এটা এই যে এখানে যে সূত্র দুইটা দেখলা না, এ বি হোল কমপ্লিমেন্ট, তো এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট চলে আসছে। তা আর এ অর বি কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এইটা চলে আসছে। তো এখন এ এখানে লিখলাম আর এই বি কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট, তাহলে কি হবে, বি হয়ে যাবে অর তারপর কি এইটাকে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট লিখতে পারি। এই যে ডি মর্গানের এ অর বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট না, আর এ অর সি কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটা আমরা লিখতে পারি এইভাবে। তো এখন এটাকে আমাদের আরও মানে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে বা এটাকে আমরা কি করতে পারি, যেহেতু এখানে দেখো উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি না তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করো। যেহেতু একটা মাত্র আমাদের লজিক গেট দ্বারা বা বর্তনীটি প্রতিস্থাপন করতে বলছে, তো আমরা কিন্তু ন্যান গেট দিয়েও করতে পারি, নর গেট দিয়েও করতে পারি। যেহেতু এখানে অরের কাহিনী অনেক আছে, তো আমরা এখানে নর গেট দিয়ে চেষ্টা করব আমাদের এখানে যায় কি না করা। তো এটাকে আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে নর গেট দিয়ে আমাদের করা সুবিধা হবে। দেখো এ এরকম না, তো এখন এ অর বি এখানে ডাবল কমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হইল না। এখানে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট করলাম না। তো এখন দেখো এটাকে আমরা কি ডিমর্গানের উপপাদ্যে ইউজ করে দিতে পারি। তো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এখানে হইল, জাস্ট এটা আমাদের হইল, আর এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট আমাদের চলে আসতো। তো এখন যেহেতু নর বা ন্যান গেট দিয়ে করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা আমরা এভাবে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর এখানে হোল কমপ্লিমেন্ট আছে না, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, আর উপরে আরেকটা আমাদের কমপ্লিমেন্ট এখানে দিতে পারি, দুইটা কমপ্লিমেন্ট দিতে পারি, তাহলে এই দুইটা কেটে যাবে কিন্তু আমাদের আগেরটাই ঠিক থাকবে। তো আমরা একটা গেট দিয়ে বাস্তবায়নের জন্য এই কাজটা করলাম। তো এখন আমাদের গেটগুলো আঁকাইতে হবে, এ বি সি যেহেতু আছে, তো এবিসি আমরা আঁকাবো। এটা ধরো এ, তো তিনটা আমরা এভাবে আঁকাইলাম, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি। তো এখন বলতেছে এ কমপ্লিমেন্ট লাগবে, বি কমপ্লিমেন্ট লাগবে, সি কমপ্লিমেন্ট লাগবে। আচ্ছা আমরা আগে এগুলা বের করে নিব, বা এক কাজ করতে পারি, এটাকে আরেকটু আমরা সরল করতে পারি, এই কমপ্লিমেন্টটাকে এখানে ব্যবহার করতে পারি। যে এই কমপ্লিমেন্টটা আরেকবার যদি ব্যবহার করে দেই, একটা এখানকার যে দুইটা কমপ্লিমেন্ট নিছি না, একটা যদি ব্যবহার করে দেই তাহলে আমাদের চলে আসতেছে, এটাকে একটু
ছোট করি। দেখো এটাকে যদি আমরা করি, তার মানে এই একটা কমপ্লিমেন্ট আমরা এখানে ইউজ করে দিব। তাহলে কি এই পুরাটাকে ধরো, এই পুরাটাকে একটু যদি লাল কালার দিয়ে যদি চিহ্নিত করি, এই পুরাটাকে ধরো হচ্ছে আমাদের কত এক্স ধরো, এইটাকে ধরো হইতেছে আমাদের ওয়াই। তো এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট যদি করি এখন, তাহলে কি হবে, এইটার উপর পুরাটার উপর একটা কমপ্লিমেন্ট অ্যান্ড দেন হইতেছে ওয়াই কমপ্লিমেন্ট। তার মানে এই যে এইটা এটার উপর কমপ্লিমেন্ট একটা আছে না, তো আরেকবার কমপ্লিমেন্ট হয়ে যাবে। এইটা কমপ্লিমেন্ট অ্যান্ড হইতেছে আমাদের এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই পুরা এক্সের মানে এক্স কমপ্লিমেন্ট অর অ্যান্ড হইতেছে ওয়াই কমপ্লিমেন্ট, এটা পাইলাম। তার উপর একটা কিন্তু কমপ্লিমেন্ট আছে, তো এটাকে আবার লিখলে হয় যে একটা কমপ্লিমেন্ট চলে গেল, তো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এভাবে আমাদের থাকলো। থাকার পরে আর কি চলে আসতেছে, অ্যান্ড হইতেছে আমাদের এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তারপরে আবার একটা কি পুরাটার উপর কমপ্লিমেন্ট আছে। তো এখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। নর গেট দিয়ে করলে একটু সমস্যা হইতো, এখন যেহেতু আমরা খুব সিম্পলিফাই করছি, তো এভাবে করতে তো আমরা এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো এখন এই কমপ্লিমেন্ট আনার জন্য আমাদেরকে এখান থেকে এ থেকে একটা লাইন নিতে হবে। এ থেকে যদি একটা লাইন নেই, তাহলে দেখো এখান থেকে এ থেকে আমাদের দুইটা ইনপুট আমাদের ঢুকবে। তো দুইটা ইনপুট ঢোকার পরে ন্যান্ড গেটের মাধ্যমে এই কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখান থেকে এটা আমাদের কি হইলো, এই কমপ্লিমেন্ট চলে আসলো। এখন বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট আমাদের বানাইতে হবে। তো বি কমপ্লিমেন্ট বি থেকে একটা এভাবে যাবে, দেন আসবে এখান থেকে আর একটা ইনপুট এখানে ঢুকবে। তো বি কমপ্লিমেন্টও আমরা এখান থেকে এভাবে পেয়ে যাব। বি কমপ্লিমেন্ট পাইলাম, এখন হচ্ছে সি কমপ্লিমেন্টটা আমাদের নিতে হবে। সি কমপ্লিমেন্টটা এখানে এভাবে আসি ঢুকবে, এটা হচ্ছে আমাদের সি কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট একটা গেট দিয়ে কিন্তু দেখাইলাম। তো এখন বলছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড হচ্ছে বি কমপ্লিমেন্ট, তার মানে এইটা আর এইটা অ্যান্ড করতে হবে। তো এই দুটো আগে আমরা অ্যান্ড করব, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট অ্যান্ড করব। তো দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টটাকে অ্যান্ড করলে হচ্ছে আমাদের এরকম চলে আসবে। কি চলে আসলো আমাদের, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আবার পুরোটার উপর কমপ্লিমেন্ট চলে আসলো। তো এখন এইটা চলে আসলো, এইটা না। তো তারপরে দেখো এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপরে আবার আমাদের এ থেকে একটা আমাদের এখানে এ কমপ্লিমেন্ট থেকে একটা লাইন নিচে চলে আসবে। তো এ কমপ্লিমেন্ট থেকে একটা লাইন আমাদের নিচে চলে আসলো, দেন এভাবে গেল এটার সাথে এটা। এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট আমাদের করতে হবে। তো এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট করলে কি চলে আসতেছে দেখো তো, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট আমাদের পুরো হোল কমপ্লিমেন্ট চলে আসলো, তার মানে এইটুক পার্ট কিন্তু আমাদের চলে আসছে। তো এখন এইটাকে যেহেতু একটা আমাদের এক্সট্রা করে কমপ্লিমেন্ট চলে আসছে, এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আবার দেখো একটা কমপ্লিমেন্ট আসছে। তো এখন এক্সট্রা কিন্তু একটা কমপ্লিমেন্ট নাই। তো এই এক্সট্রা কমপ্লিমেন্ট সারার জন্য এইটাকে আবার আমরা ন্যান্ড গেটের মাধ্যমে ঢুকাই দিব। তো ন্যান্ড গেটের মাধ্যমে ঢুকাই দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত হইতেছে আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট চলে আসবে। তো এখন সেই কাজটা করব। এখন এখান থেকে একটা নিব, এখানে আবার এইটাই আবার এখানে ঢুকাই দিব। তাহলে কি এখন আবার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট হয়ে গেল না, আমাদের কি চলে আসলো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আমাদের চলে আসলো, এটা চলে আসছে। আর এখন এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হোল একটা আমাদের চলে আসছে। তো এখন এইটাকে আবার কি করতে হবে, এইটাকে আরেকবার যদি ন্যান্ড গেটে ঢুকাই দাও তুমি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত হইতেছে ফলাফলটা চলে আসবে। এখন এটা হচ্ছে শেষেরটা কেন জানি বিশাল বড় হচ্ছে, আমাদের কি চলে আসলো, গেট চলে আসলো। আচ্ছা হোক, এখন এইটা হইতেছে এরকম চলে আসবে। তো রেজাল্টটা হচ্ছে আমাদের এখানে এক্সই হবে, যেহেতু আমাদের লেখার জায়গা নাই, তো এক্স হবে। কিভাবে হবে, এক্স ইকুয়াল টু দেখো আমাদের কি চলে আসলো, এটা না, এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এখানে ঢুকছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঢুকলো, তারপরে কি ন্যান্ড হয়ে গেছে, ন্যান্ড হবে হইতেছে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তার উপর আবার ন্যান্ড। দেখো এক্স কিন্তু এটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অ্যান্ড হইতেছে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তো পুরোটার উপর আবার কমপ্লিমেন্ট, তো এরকম চলে আসলো। তো আশা করি বুঝছো। আরেকবার একটু রিক্যাপ করাই, এখানে হচ্ছে এক্স তো আমরা গ থেকে পাই গেছি না, এক্স এইটা আমরা গ থেকে পাইছি। তো এখন এইটাকে ডি মর্গানের উপপাদ্যে সরল করতে করতে দেখলাম আমাদের এইটা চলে আসতেছে। তো এখন এইটাকে তো আমরা এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, এই যে সার্বজনীন গেট দিয়ে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমরা এটাকে ডাবল কমপ্লিমেন্ট করলাম, করার পরে এই যে একসাথে করে দিলাম। মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তোমার সবগুলো ন্যান্ড অবস্থায় থাকতে হবে, কোনো অর থাকা যাবে না। তো নর গেট দিয়ে করতে গেলে এরকম করতে হবে। তো আমরা ন্যান্ড গেট দিয়ে করলাম। তো এখন দেখো এরকম করার পর এখানে চলে আসলো। তো
তো এখন এই পুরাটাকে আবার দুইবার কমপ্লিমেন্ট দিলাম, দুইবার কমপ্লিমেন্ট দিলে আমাদের চেঞ্জ হয় না, তুমি কমপ্লিমেন্ট দুইটা তুলে দিতে পারো, আবার আগেরটা চলে আসবে। তো একটা কমপ্লিমেন্ট ব্যবহার করে দিলাম ডিমর্গানের উপপাদ্য থেকে, তো এরকম চলে আসলো, পুরাটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, তো এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট লিখলাম, তো এখান থেকে এটা চলে আসলো। আবার এখান থেকে ন্যান্ড গেটের মাধ্যমে এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বের করে এভাবে এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এগুলো বের করলাম, করার পরে আমাদের এক্স কিন্তু এটা চলে আসলো। তো আমাদেরকে এটাই নির্ণয় করতে বলছিল যে বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি না। দেখো এইরকম একটা বর্তনীকে আমরা শুধুমাত্র একটা গেট দিয়ে কিন্তু প্রতিস্থাপন করলাম, তো সেটা আমাদেরকে করতে বলছে, বিশ্লেষণ করতে বলছে। এখানে একটু মতামত দিয়ে দিবা যে হ্যাঁ ন্যান্ড গেটের মাধ্যমে বিশ্লেষণ করা যায়, এটাকে সরল করে করে জাস্ট, যেহেতু ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, সেই জন্য হচ্ছে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এই যে বর্তনীটাকে বাস্তবায়ন করতে পারি। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। এটা একটু ভালো একটু ছিল, পরীক্ষার হলে সহজে হয়তো পাওয়া নাও যাইতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম।